3.5-4 বছর ধরে বিভিন্ন চ্যানেলে সন্ধ্যাবেলা এই একটা বিষয়ে যখন বাঙালি উদ্বেলিত ছিল, চোর চোর, বালি চোর, গরু চোর, চাকরি চুরি, এই জায়গায় কিন্তু আজকে যে তার একটা বৃত্ত সম্পন্ন হলো এবং সুপ্রিম কোর্ট সেই বৃত্তের কিন্তু শিলমোহর দিলেন। উনি বলেছিল উপযুক্ত স্তর থেকে আমার কাছে এই বার্তা এসেছে, আমাকে অর্ডার দেওয়া হয়েছে। হাইকোর্ট বলেছিল কে উপযুক্ত স্তর? তিনি বলেছেন ব্রাত্য বসু। যে রাজ্য আদৌ কি চাকরি বাঁচাতে এই এত শতাংশ, এত শত ছেলে মেয়ে যাদের মধ্যে অনেকেই যোগ্য, যারা পুরো পরিবারটা ভেসে গেল, কারো হাজবেন্ড ওয়াইফ দুজনেই চাকরি চলে গেছে, তাদের বাঁচাতে গেল, ওকে নিজেকে বাঁচাতে গেল, নিজের বাঁচাতে গেছে। স্টেট গভর্নমেন্ট হাইকোর্টে দাঁড়িয়ে বলেছে যে এখানে ইনলিগাল অ্যাপয়েন্টমেন্ট হয়েছে, এত সংখ্যায় যে আমি বেরই করতে পারবো না। দেখবেন সুপ্রিম কোর্ট এই প্রশ্নটা করবে যে তাহলে আপনি যদি পারেন তাহলে এত বছরে করলেন না কেন? এ রাজ্যে 43টা দপ্তর, মুখ্যমন্ত্রীর 43টা দপ্তরে দুর্নীতি প্রমাণিত হয়েছে। এটা আমার কথা নয়, হাইকোর্টের অবজারভেশন। বিপর্যয়, জাতীয় বিপর্যয় এটা। পৃথিবীতে এত নির্লজ্জ সরকার একটাও আছে? আপনি দেখান তো, আর্কাইভ খুলে দেখান একটা নির্লজ্জ সরকার আছে কিনা। যারা শুনছেন তারা শুনুন, এই ফ্যাক্টগুলো শুনুন। একদম আমার কাছে অর্ডার আছে। আপনি তো সততার প্রতীক, আমার তো মনে হয় আপনি খুব শীঘ্রই সততার চেঞ্জ করে সততার প্রতীক লিখবেন। সততা, তাহলে শট দয়াকার বসে, আমার মনে হয় এটা। বহির্ভূত চাকরিকে জালিয়াতি বলে মন্তব্য সুপ্রিম কোর্টের, কি বলবেন? আমি আপনাকে বলি, এটা অন্যতম খবর নয়, এটা একটা বিপর্যয়। রাজ্যে এটা একটা বিপর্যয়। লাস্ট 3.5-4 বছর ধরে বিভিন্ন চ্যানেলে সন্ধ্যাবেলা এই একটা বিষয়ে যখন বাঙালি উদ্বেলিত ছিল, চোর চোর, বালি চোর, গরু চোর, চাকরি চুরি, এই জায়গায় কিন্তু আজকে যে তার একটা বৃত্ত সম্পন্ন হলো এবং সুপ্রিম কোর্ট সেই বৃত্তের কিন্তু শিলমোহর দিলেন। আপনাকে আমি বলি যে 2022 সালে 5 মে ক্যাবিনেট, 40 জনের ক্যাবিনেট মিনিস্ট্রির মুখ্যমন্ত্রী গোপনে মিটিং করে অযোগ্য পয়সা দিয়ে সাদা খাতা জমা দিয়ে সিবিআই আপাতত যে 30% ওএমআর ডিসকভার করেছে, যাতে ব্যাপক জালিয়াতি, মানে 8000 জালিয়াতি আমরা পেয়েছি এই মুহূর্তে। তা আরো যদি হয়, তদন্ত হয়, হয়তো সংখ্যাটা আরো বাড়বে। তাদের সপক্ষে যখন ক্যাবিনেট সুপার নিউমেরিক পোস্ট এসএসসি 1997 সালের বিধানসভা আইনের 5 নম্বর ধারাকে বুড়ো আঙুল দেখিয়ে যে অতিরিক্ত লাইভলিহুডের পোস্টে এই সিটটা ক্রিয়েট হলো, তখন কিন্তু এই সিট তৈরি হওয়ার পরে 2022 সালে 19 মে হাইকোর্টে রাজ্য সরকার হলফনামায় এই অতিরিক্ত শূন্য পদ সুপার নিউমেরিক পোস্টের যখন হলফনামাটা প্লেস করলেন, হাইকোর্ট প্রশ্ন করেছিল আমাদের রাজ্যের শিক্ষা সচিবকে হাইকোর্টে ডেকে, মানিক জৈনকে, যে এই অতিরিক্ত শূন্য পদটা কি খায় না মাথায় দেয়। উনি বলেছিল উপযুক্ত স্তর থেকে আমার কাছে এই বার্তা এসেছে, আমাকে অর্ডার দেওয়া হয়েছে। হাইকোর্ট বলেছিল কে উপযুক্ত স্তর? তিনি বলেছেন ব্রাত্য বসু। প্রথম কোন মন্ত্রীর নাম সারফেসে আসে শিক্ষার দুর্নীতিতে। এবার আমি আপনাকে বলি যে সুপার নিউমেরিক পোস্ট বেআইনি শুধু নয়, সংবিধানের 16 নম্বর এবং 14 নম্বর আর্টিকেলকে সরাসরি ভায়োলেট করছে। আমি আপনাকে উদাহরণ দিয়ে বলছি যে দেখুন, এই সুপার নিউমেরিক পোস্টে 363 নম্বর পয়েন্ট, 282 পেজের যে সুপ্রিম কোর্টের অবজারভেশনে ডিভিশন বেঞ্চে যে বিখ্যাত আইন, যেটা আপনাকে একটু আগে কোট করলেন আপনি, সেখানে 363 নম্বর পয়েন্টটা ভালো করে লক্ষ্য করুন। সেখানে 363 নম্বর পয়েন্টে দুটো উপধারা আছে, 7 এবং 8। 7 উপধারায় মাননীয় ডিভিশন বেঞ্চ বলেছে যাদের আপাতত অযোগ্য হিসাবে সিবিআই প্রমাণ করেছে, সেই যে 3টে ডিস্কে 30% ওএমআর, যার সর্বশেষ সংখ্যাটা 8000, র্যাঙ্ক জাম করে মেধা তালিকার বাইরে গিয়ে অন্যান্যভাবে সাদা খাতা জমা দিয়ে কোনো কিছু না দিয়ে চাকরি পেয়েছিল, তাদেরকে ইন্টারোগেশন করতে পারবে 7 নম্বর উপধারা। 8 নম্বর উপধারায় বলেছে যেহেতু সুপার নিউমেরিক পোস্টটা সংবিধানকে ভায়োলেট করেছে, তাহলে এন্টায়ার সুপার নিউমেরিক পোস্ট তৈরির সাথে ক্যাবিনেটের 40 জন মিনিস্টার, সিএম খেয়াল করুন, সিএম, তাদেরকে সিবিআই যখন তখন ইন্টারোগেশন করতে পারবে, পারলে হেফাজতে নিতে পারবে। এবার সুপ্রিম কোর্টে রাজ্য যে চ্যালেঞ্জ করে হলফনামা দিয়েছিল আপনার আমার ট্যাক্সের টাকায়, জনগণের ট্যাক্সের টাকায়, এখানে কিন্তু সুপ্রিম কোর্টে রাজ্যের সওয়াল জবাবে 40 মিনিটের সওয়াল জবাবটা ভালো করে লক্ষ্য করবেন, রাজ্যের আইনজীবী সিংহভাগ সময় কার্যত যোগ্য অযোগ্যদের সেগ্রিগেশন করাটা, এটার উপরে একটা কথা বলেনি।
ইভেন সুপ্রিম কোর্টে রাজ্যের হলফনামাতে অযোগ্যদের চাকরি বাতিলের কথা, যোগ্যদের চাকরি দেওয়ার কথা বললো, অযোগ্যদের চাকরি বাতিলের কথাটা একটা বার বলেনি। তখনই কিন্তু আমরা সন্দেহটা করেছিলাম যে রাজ্য আদৌ কি চাকরি বাঁচাতে এই এত শতাংশ, এত শত ছেলে মেয়ে যাদের মধ্যে অনেকেই অযোগ্য, যারা পুরো পরিবারটা ভেসে গেল, কারো হাজবেন্ড ওয়াইফ দুজনেই চাকরি চলে গেছে, তাদের বাঁচাতে গেল নাকি নিজেকে বাঁচাতে গেল, নিজের বাঁচাতে গেছে? আমাদের কিন্তু আশঙ্কাটা সত্যি হলো। সওয়াল জবাবে 41 মিনিট টোটাল সওয়াল জবাবে জাস্টিস চন্দ্রচূড়ের কাছে রাজ্যের আইনজীবীদের একটাই একটি মিনতি, পায়ে পড়ে গিয়ে একটি মিনতি, দয়া করে অযোগ্য যেন আপাতত প্রমাণিত হয়েছে তাদের যেন সিবিআই ইন্টারোগেশন না করে, অর্থাৎ 363 নম্বর পয়েন্টে 7 নম্বর উপধারা বাতিল করুন, স্থগিতাদেশ দিন। আর মাই লর্ড, 8 নম্বর পয়েন্টটা 363 ধারার 7 নম্বর উপধারা, এটা স্থগিতাদেশ দিন। কারণ এই ভোট চলাকালীন এন্টার ক্যাবিনেট জেলে চলে গেলে তাহলে তো মুশকিল। আমরা তো সে প্রবাদটা পড়েছিলাম, জেনেছিলাম, চোরের মন পুলিশ পুলিশ। তাহলে কি রাজ্যের আইনজীবী কাম রাজ্য সরকার বা সেই 3 মূর্তি, এই পুরো কনস্পিরেসি যে 3 মূর্তি যুক্ত এসএসসি, রাজ্য সরকার এবং যারা অ্যাপয়েন্টমেন্ট দিয়েছিল পাক কমিটির রিপোর্টে, সেই 1 মেম্বার মুখ্যমন্ত্রীর পরামর্শে যে 1 মেম্বার যা সিনহা, শান্তিপ্রসাদ সিনহার নেতৃত্বে 1 মেম্বার কমিটি, যেটা বেআইনি যা পাক কমিটি বলেছিল, তারা এন্টায়ার প্রসেসটাই কি নিজেদের পিঠ বাঁচাতে গিয়ে এগুলো করছে? কারণ তাদের আশঙ্কা এই অযোগ্যরা সিবিআই ইন্টারোগেশনে যদি নাম বলে যায় তৃণমূল নেতাদের, তাহলে তো ধীরে দুটা ধরা পড়ে যাবে। আর ক্যাবিনেট যদি জেলে চলে যায়, ক্যাবিনেট কি তার মানে জেলে যাচ্ছে? কারণ এত বড় একটা কনস্পিরেসি প্রমাণিত হয়ে গেছে এই মুহূর্তে। শুধু সময়ের অপেক্ষা, রায়দান সোমবার দিন। আমি বলছি এন্টায়ার প্রসেসটা কিন্তু সংবিধানকে শুধু মেরে দেয়নি, যেটা আমরা এই মুহূর্তে দেখছি না, আলোচনা করছি না কোথাও। এই অযোগ্যদের একটা বৃহৎ অংশ, এই পুরো প্যানেলে 26,000, 25,573 জন, তাদের মধ্যে একটা বড় অংশ যে অযোগ্য, এই অযোগ্যদের হাত ধরে কিন্তু হিউম্যান রিসোর্স অর্থাৎ শিশুরা পড়াশোনা করেছে। অর্থাৎ যারা নিজেরা একটা রোল নম্বর ঠিক মতো লিখতে পারেনি, ওএমআর গুলো দেখবেন, রোল নম্বরটা লিখতে পারেনি ক্যান্ডিডেট, তারা হাই স্কুল টিচার হয়েছে, তাদের হাত ধরে আমরা কোন প্রজন্মই 5 বছর 6 বছর ধরে পড়াশোনা করে বেরিয়েছে, সেই ক্ষতিটা কিন্তু কোনো সরকার, কোনো এজেন্সি, কোনো হাইকোর্ট, কোনো সুপ্রিম কোর্ট, কোনো ইডি, কোনো সিবিআই প্রতিষ্ঠা করতে পারবে না। এটা হিউম্যান রিসোর্সের ক্ষতি। আমি আতঙ্কিত। দ্রুত এদের আইডেন্টিফাই না করে, সেগ্রিগেশন না করলে পুরো শিক্ষা ব্যবস্থা যে জায়গায় চলে গেছে, এই সরকারি শিক্ষা ব্যবস্থা যার উপরে দরিদ্র মধ্যবিত্ত মানুষগুলো যুক্ত নির্ভর করে আছে, তাদের ছেলে মেয়েরা, তারা কিন্তু অচিরে হারিয়ে যাবে, বাংলা হারিয়ে যাবে। প্রধান বিচারপতি DY চন্দ্রচূড় কার্যত বিস্ময় প্রকাশ করে বলেন, ওএমআর শিট নষ্ট করা হয়েছে, প্যানেলের বাইরে থাকা প্রার্থী চাকরি পেয়েছেন। এত মস্ত বড় দুর্নীতি তিনি প্রশ্ন করেন, কেন সুপার নিউমেরারি পোস্ট তৈরি হলো? কি বলবেন? আপনি খেয়াল করুন, 20-7-2019 চেয়ারম্যান, এসএসসি চেয়ারম্যান একটা চিঠি লিখছেন বালাজি সলিউশনকে, আমাদের কাছে চিঠিটা আছে, যে সেখানে পট্টনি বলছেন এন্টায়ার ওএমআর শিটটাকে ডিসপোজ করে দাও, ড্যামেজ করে দাও। কেন না, আগের সরকারের সময় একটা নিয়ম ছিল যে যে কোনো একাডেমিক পরীক্ষা বা যে কোনো চাকরির পরীক্ষার হাফ কপি পরীক্ষার প্রমাণ অ্যাটলিস্ট 3 বছর অবধি রাখা যেতে পারে, বেশি হলে আরো ভালো, অ্যাটলিস্ট। এই সরকার 2016-তে আইনটা পরিবর্তন করে একটা আইন আনে, সেখানে আইনটা পরিবর্তিত আইনটার মধ্যে ছিল যে যে কোনো একাডেমিক এক্সাম বা যে কোনো চাকরির পরীক্ষায় 1 বছরের মধ্যে তাকে নষ্ট করে দেওয়া যাবে হার্ড কপি। এইবার বাকসাচ্ছি একটা ঘটনা, সেটা হচ্ছে আরেকটা আইন আছে ডিজিটাল মাধ্যমে। এখন যেহেতু আপনার আমার ডিজিটাল যুগ, এই ডিজিটাল যুগে কিন্তু একটা আইন আছে, ডিজিটাল ইন্ডিয়া আইন, যেখানে একটা আইনে বলা হচ্ছে যে কোনো একটি ডকুমেন্টস, সার্টেন ডকুমেন্টস, তার ব্যাকআপ সফট কপি, ডিজিটাল কপি, সেটা কিন্তু কোনো সরকার, কোনো প্রতিষ্ঠান, কোনো প্রাইভেট সংস্থা, যে কেউ অ্যাটলিস্ট 20 বছর রাখতে হবেই, তাকে বেশি রাখাও যেতে পারে। তাহলে প্রশ্নটা হচ্ছে, চেয়ারম্যান যখন চিঠিটা করলেন সরকারি প্যাডে, এসএসসির প্যাডে, তারপরে ফার্দার যখন চেয়ারম্যানকে পোস্ট করা হয়েছিল, আপনি বালাজি সলিউশন চেনেন? উনি বলছেন আমি চিনি না। ঠিক যেমন নাইসাকে গোপন ঘরের মধ্যে কানে কানে টেন্ডার দেওয়া হয়েছিল বেআইনি ভাবে,
তার পরবর্তীকালে সেই নাইসা আবার বেআইনিভাবে আরেকটা সংস্থাকে দায়িত্ব দিয়েছিল, অর্থাৎ ককে আমি বেআইনিভাবে দিয়েছি, ক বেআইনিভাবে আমাকে ইয়ে করেছে। সেই পুরো এন্টায়ার প্রসেসটাই কিন্তু এতটাই অস্বচ্ছতা হাইকোর্ট ইয়ে করেছে, কোর্ট করেছে। সিবিআই তদন্ত শুধু নয়, আমি আপনাকে বলছি যে হাইকোর্ট কোর্ট ফোকাস করেছে 243 নম্বর ধারা, 243 নম্বর পয়েন্টে কোর্ট ভয়ানক ভাবে ইয়ে করেছে যে আপনারা পরিষ্কার ভাবে বলুন। ইভেন দেখুন এখানটা আরেকটা পয়েন্ট হচ্ছে যে স্টেট গভর্নমেন্ট, হাইকোর্ট 265 নম্বর পয়েন্টে রাজ্য সরকার হাইকোর্টে হলফনামায় বলেছে স্টেট গভর্নমেন্ট therefore has accepted that there were widespread illegalities in the selection process and that the number of persons who received appointments illegally would not be determined with exactitude. স্টেট গভর্নমেন্ট হাইকোর্টে দাঁড়িয়ে বলেছে যে এখানে ইনলিগাল অ্যাপয়েন্টমেন্ট হয়েছে এত সংখ্যায় যে আমি বেরি করতে পারবো না। এসএসসি হলফনামায় গিয়ে বলেছে হাইকোর্টে, এসএসসি in the report form of the affidavit of SSC board and CBI has established that there has been serious illegalities or manipulations in the selection process in respect of all the 4 categories of the post involved. কত নম্বর? 254 নম্বর পয়েন্টে। অর্থাৎ যেখানে এসএসসি সরকার বলছে চুরি হয়েছে, রাজ্যের মুখ্যমন্ত্রী জনগণকে বিভ্রান্ত করতে গিয়ে হাইকোর্টের মতন সাংবিধানিক পোস্টটাকে আর সেগ্রিগেশন নিয়ে প্রশ্ন করেছে। হাইকোর্টে বারবার তিনি মিথ্যে কথা বলছেন, অবমাননা করছেন হাইকোর্টে, তার মামলা হয়েছে। অভিষেক বাবু হাইকোর্ট অবমাননা করেছেন, যেটা সুমোটো হতে পারে সুপ্রিম কোর্টেও। এটা কিন্তু পয়েন্ট আউট করতে হবে, যেখানে তার দিন সরকার গিয়ে বলছে চুরি হয়েছে, আমরা ধরতে পারবো না, কিছু প্রমাণ নেই। এসএসসি 3 বার সময় বলেছে চুরি হয়েছে। 254 নম্বর পয়েন্টটা দেখুন 282 পেজের ধারায়। এত সুন্দর একটা জাজমেন্ট মাননীয় ডিভিশন বেঞ্চের, তারপরেও রাজ্যের শাসক দল একের পর এক যখন এবং মুখ্যমন্ত্রীর মতন একটি সংবিধানের এত বড় একটা পোস্ট যখন বিভ্রান্তিকর মিথ্যা বেআইনি কথা বলছেন, তখন বুঝতে হবে এই রাজ্যের ল অ্যান্ড অর্ডার বলে কিছু নেই। আমি বিস্মিত একজন অধ্যাপক যে আমি কোথায় দাঁড়িয়ে আছি, আমাদের শিক্ষা ব্যবস্থাটা কোন লিঙ্কে নেমে গেছে। এখনো রাজ্যে এসএসসি চেয়ারম্যান যখন সুপ্রিম কোর্টে ফাঁদে পড়ে গিয়ে বলছেন আমরা সেগ্রিগেশনটা করতে পারবো এত বছর পরে, আমার প্রশ্ন, দেখবেন সুপ্রিম কোর্টে এই প্রশ্নটা করবে যে তাহলে আপনি যদি পারেন তাহলে এত বছরে করলেন না কেন? এত শত প্রজন্মকে কেন নষ্ট হতে দিলেন? আজকে কেন এইরকম একটা ভয়ানক পরিস্থিতি তৈরি হলো? এত শত ছেলে মেয়ে যোগ্য কেন 5 বছর ধরে রাস্তায় বসে আছে? এই প্রশ্নগুলো কিন্তু উঠবে যে আপনি যদি সেগ্রিগেট করতে পারতেন, আপনার যদি সেই তথ্য থাকে যে যোগ্য কারা অযোগ্য কারা উইথ এভিডেন্স, তাহলে আপনি তো করে এতদিনে হাইকোর্ট সুপ্রিম কোর্ট হতোই না। এই 600-700 কোটি টাকা ট্যাক্সের টাকায় যখন সরকার বারবার সুপ্রিম কোর্ট হাইকোর্টে যাচ্ছে অযোগ্যদের বাঁচাতে, এই প্রক্রিয়াটাই হতো না। এটাই একটা প্রশ্ন। আমি আপনাকে পরিষ্কার বলছি, এন্টায়ার প্রসেসটাই কিন্তু একটা টাইম কিলিং ফ্যাক্টর চলছে। এখানে কালেকটিভ রেসপন্সিবিলিটি সিএম এর 164 এর উপধারায় স্পষ্ট আমি বলছি, এই পুরো এন্টায়ার জালিয়াতিতে কিন্তু সিএম কালেকটিভ রেসপন্সিবল। এটা সংবিধান বলা আছে, যেখানে বলা হচ্ছে ঘুষ দিয়ে চাকরি পাওয়াটা আর ঘুষ নেওয়া উভয় কিন্তু সংবিধানের চোখে সমান ক্রিমিনাল অফেন্স। আর এখানে সার্ভিস জুডিশিয়ালিটিটা কিন্তু অ্যাড করে দেওয়া যাচ্ছে। আমি আপনাকে পরিষ্কার বলি, হাইকোর্টের জাজমেন্টটা এখানে দেখুন, টোটাল ক্যাবিনেট হ্যাজ কর্নেভ ইন দি পারসিউশনস অফ দিস ক্রাইম, দেয়ার ক্যান নট বি ওভারহেডেড। হাইকোর্ট নিজের ইয়েতে বলেছে। ভাবুন যে 112টা মামলার রায় কিন্তু এটা, এই 112টা মামলার রায়, এই 112টা মামলার রায় কম্পাইল করে ডিভিশন বেঞ্চ একটা ঐতিহাসিক রায় জমা দিয়েছে, যেখানে কোনো জায়গায় একটা পয়েন্ট কিন্তু তারা বাদ দেয়নি। এবং আপনাকে জেনে অবাক হবেন যে 1994 সালের থেকে 2021 সাল অব্দি ভারতবর্ষের ইতিহাসে হাইকোর্ট সুপ্রিম কোর্ট এরকম একাধিক এরকম মামলায়
যোগ্য অযোগ্যদের সেপারেট করতে পারেনি বলে ইন্টার প্যানেলটা বাতিল করতে বাধ্য হয়েছে। তার মধ্যে আপনার ব্যাপনের যে বিশাল দুর্নীতিটা মধ্যপ্রদেশে হয়েছিল, মুখ্যমন্ত্রীর নাম জড়িয়ে গেছিল তৎকালীন। আমি আপনাকে বলি, এই সেগ্রিগেশনটা সার্ভিস জুডিসপুডালের অ্যাক্টেও কিন্তু এটা ভয়ানক ক্রাইম। আমি আপনাকে একটা জিনিস বলছি যে দেখুন, যে এই যে ছেলে মেয়েগুলো যখন 2016 প্যানেলে কেউ 2018, কেউ 19-এ চাকরি পেয়েছে, 20-তে পেয়েছে, কেউ 4.5-5 বছর ধরে চাকরি করছে, তাদের কিন্তু আপনি শুনলে অবাক হবেন, চাকরির নিয়ম অনুযায়ী 1 বা 2 বছর চাকরি করার পরে আপনি পার্মানেন্ট হয়ে যায়, একটা কনফার্মেশন চিঠি আসে। আমি যখন চাকরি পেয়েছিলাম তখন 1 বছর পরে সাকসেসফুলি আমি চাকরিটা করতে পেরেছি কিনা ম্যানেজিং কমিটি দেখে সরকারকে জানিয়ে আমার কিন্তু একটা সার্ভিস কনফার্মেশন হয়েছিল, পার্মানেন্ট হয়েছিলাম আমি। এই ছেলে মেয়েগুলো তাদের কিন্তু পার্মানেন্ট কনফার্মেশন সরকার দেয়নি কোনো একটা অজানা কারণে। অর্থাৎ সরকার কিন্তু এই পুরো এন্টায়ার করাপশনটা জানতো 16 সালের থেকেই। মুখ্যমন্ত্রী জানতো, যে মুখ্যমন্ত্রী বলেন যে এ রাজ্যের কোনো থানার কোনো পুলিশ চা খেয়েছে না কফি খেয়েছে আমার কাছে খবর থাকে, এ রাজ্যে আমার কাছে খবর থাকে কোথায় পাতা পড়লো, কোন পাতা হাওয়ায় উড়ে গেল। সে রাজ্যের মুখ্যমন্ত্রী, ক্যাবিনেটের মুখ প্রধান, তিনি জানেন না তোমার কনস্পিরেসি? প্রাইমারি, হাই, পৌরসভা কোথায় চুরি হয়নি? এ রাজ্যে 43টা দপ্তর মুখ্যমন্ত্রীর, 43টা দপ্তরে দুর্নীতি প্রমাণিত হয়েছে। এটা আমার কথা নয়, হাইকোর্টের অবজারভেশন। এবার আপনি হাইকোর্টকে মানতেই পারেন, কোন একটা দলের দালাল, আপনি বলতেই পারেন, কিন্তু মাথায় রাখবেন এই প্রসেসটা কিন্তু প্রতিষ্ঠিত। এই ছেলে মেয়েগুলো কিন্তু আপনার সংস্থা, আপনার সরকার, আপনার সরকারের নিয়ন্ত্রণাধীন এসএসসি বোর্ড, তারা গিয়ে বলেছে চাকরি চুরি হয়েছে, ইরেগুলারিটিস হয়েছে। বলে আপনি কি করে দায় এড়াবেন? আপনি না হয় হাইকোর্টকে কাজ করতে পারেন, ইডি সিবিআই কে বলতেই পারেন একটা দলের এজেন্ট, কিন্তু আপনার সরকারের যে এই যে উইংস গুলো, এসএসসি, এই বোর্ড, এরা, আপনি নিজে 1 মেম্বার কমিটি তৈরি করেছিলেন অ্যাপয়েন্টমেন্টের জন্য শান্তিপ্রসাদ সিনহাকে দিয়ে, বাক কমিটি বলেছে বেআইনি ওটা, তাহলে আপনিও তো দায়ী, আপনি দায়ী নন? এবার এই লার্জ স্কেল যে স্ক্যাম, যেটা ভারতবর্ষে, আমি আবারও বলছিলাম, ঐতিহাসিক একটা বিপর্যয়, জাতীয় বিপর্যয়, এটার দায় কিন্তু আপনাকে নিতে হবে। আপনি সুপ্রিম কোর্টও কিন্তু আপহোল্ড করেছে। এবং আরেকটা জিনিস আপনাকে একদম পরিষ্কার বলছি, এই যে আপনার দলের এটা যে মুখপাত্ররা প্রতিদিন সন্ধ্যাবেলা যে একটার পর একটা স্ট্যান্ড নিচ্ছেন সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, সংবিধানের এই প্রেরিত দুটো সংস্থাকে নিয়ে, এইটা বন্ধ করুন। এটা কিন্তু আখিরে সংবিধানকে চ্যালেঞ্জ করছে এবং গণতন্ত্রের প্রতি বিপজ্জনক একটা ধারা তৈরি করছে, যেটা কিন্তু কাম্য নয় গণতন্ত্রে। মেনে নিন রাজ্যের মুখ্যমন্ত্রী যে এই গোটা প্যানেলের একটা বড় অংশ দুর্নীতিগ্রস্ত। আপনি জেনে রাখুন, আপনি 13 বছর ক্ষমতায় আসীন, এই 13 বছরে 13টা গ্র্যাজুয়েট ব্যাচ বেরিয়েছে, আমাদের অজস্র ছাত্র বেরিয়েছে 13টা ব্যাচে, 13টা বিএড ব্যাচ বেরিয়েছে, 13টা এমএ ব্যাচ বেরিয়েছে, তারা কেউ রিক্রুটমেন্ট পায়নি যোগ্য হিসাবে। তারপরেও আপনাকে বলতে হচ্ছে বিজ্ঞাপনে এগিয়ে বাংলা। মুখ্যমন্ত্রী এখনো মানবিক হন, আক্ষরিক করতে মানবিক হন, এদের কথা ভাবুন, নাহলে বাংলা কিন্তু 100 বছরও আর উঠে দাঁড়াতে পারবে না। আপনি চলে যাবেন, তিস্তা দিয়ে, গঙ্গা দিয়ে, যমুনা দিয়ে, ব্রহ্মপুত্র দিয়ে অনেক জল বয়ে যাবে, আপনিও চলে যাবেন, বাংলার প্রজন্ম কিন্তু আর দাঁড়াতে পারবে না। শিল্প বন্ধার এই বাংলায় কিন্তু এসএসসি চাকরিটাই একমাত্র পাথেয়, এটাকে কলুষিত আর করতে দিয়েন না। বন্ধ করুন এই জোয়াচুরি, জচ্চুরি, সুপ্রিম কোর্টের ভাষায় জালিয়াতি বন্ধ করুন। জালিয়াতিটা হয়েছে, পুরো মাত্রা হয়েছে, এবং আপনি এবং আপনার পুরো এন্টার ক্যাবিনেট এবং আপনার এই রাজ্যে আপনার অগণিত বখাটে দলের কর্মী, নেতা, প্রত্যেকে এটার সাথে যুক্ত, তাদের বের করে শাস্তি দিন, সংবিধান মেনে, গণতন্ত্র মেনে শাস্তি দিন। প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় মন্তব্য করেছেন, দুর্নীতির সুবিধাভোগী কারা তা দেখতে হবে। কি মনে হয় আপনার, কারা এই সুবিধাভোগী? সুবিধাভোগী তো মমতা ব্যানার্জি জানি কারা সুবিধাভোগী। দার্জিলিং এ গিয়ে তাকে বলতে হচ্ছে আমরা কারো চাকরি খাওয়ার বিপক্ষে, আমরা সবার লাইভলিহুডের সপক্ষে। তিনি জানেন না? তিনি তো প্রথম অযোগ্যদের হয়ে সওয়াল করছেন,
তিনি এবং তার দল একটি মানে ভাবুন, হাইকোর্ট সুপ্রিম কোর্ট কিরকম ইয়ে করেছে, হাইকোর্ট ডিভিশন বেঞ্চ, তার আগে সিঙ্গেল বেঞ্চ জাস্টিস গাঙ্গুলি, এখন সুপ্রিম কোর্ট লজ্জা প্রকাশ করেছে, বলছে আমরা লজ্জা পাচ্ছি যে একটা সরকার, তার ক্যাবিনেট, সংবিধান, জনগণ তাকে ভোট দিয়েছে, জনগণের ভোটে তারা সংবিধানকে শপথ নিয়ে ক্ষমতা এসছেন, তারা অযোগ্য বেআইনিদের সপক্ষে কথা বলছেন। এই যে এন্টায়ার ব্যবস্থাটা মুখ্যমন্ত্রী জানেন না, এই চক্রতে কত টাকা লেনদেন হয়েছে, কোথায় গেছে টাকাগুলো, এগুলো উনি জানেন না। উনি স্টেজে গিয়ে বলছেন দু চারটা এদিক সেদিক হয়েছে, ক্রস ঠিক এই যে ঠিক যে ভাষাটা তার প্রেরিত, তার চালিত, এসএসসি প্রথম বলেছিল বলে সেটাকে ক্যান্সেল করেছিল সিঙ্গেল বেঞ্চ, যে কি বলেছিল, ছোট ছোট দু চারটা মিস্টেক হয়েছে, ইন অ্যাডভার্টেন্টলি অ্যান্ড বাই মিস্টেক নাকি এটা হয়েছিল, এসএসসি বলেছে। আজকে মুখ্যমন্ত্রী স্টেজে ওই ভাষায় কথা বলছে, সেদিক হয়েছিল, দু চারটা দিকে হয়ে থাকে। আপনাকে হাইকোর্ট কতবার ইয়ে করেছিল, বার্তা দিয়েছিল আপনার সরকারকে যে সেগ্রিগেশন করুন এদেরকে, আপনি এদেরকে যারা এর সাথে যুক্ত সেই নেতাদেরকে জেলে পুরুন। আপনি তো অনুব্রত থেকে শুরু করে পার্থ চ্যাটার্জি থেকে শুরু করে প্রত্যেককে বাঁচাতে সুপ্রিম কোর্টে গেছেন জনগণের ট্যাক্সের টাকায়। আপনি তো এই রাজ্যের, আপনার দলের সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বাঁচাতে আপনার সরকার মোটা মোটা টাকা দিয়ে সুপ্রিম কোর্টে যাচ্ছে। তাহলে আপনি যখন অপরাধীদের মুখ, তখন সুপ্রিম কোর্ট বলুক আর হাইকোর্ট বলুক, সব জেনেও কেন এই অপরাধীদের চিহ্নিত করবেন? আপনার তো এই রাজ্যের মানুষ তো আপনার স্বরূপ দেখেছিল, আমফান, ইয়াস, বিধ্বস্ত বাংলায় যখন তিরপল এসেছে, কাটমানি চুরি হয়েছে পঞ্চায়েত ভোটের পরে যখন জানা গেল গ্রামগঞ্জে, আপনি সংবিধানকে বুড়ো আঙুল দিকে বলেছিলেন কাটমানি ফিরিয়ে দিন। আরে চুরির টাকা ফিরিয়ে দিলেই কি অপরাধ লঘু হয়ে যায়? না, সংবিধান বলেছে চুরি করলে যেটা প্রমাণিত হবে সেই প্রমাণের সপক্ষে আপনার যে টাকাটা চুরি করেছেন তার সুদ সমেত দিতে হবে, ট্রেজারিতে ফিরিয়ে দিতে হবে জনগণের সম্পত্তি, এবং আর তার সপক্ষে আপনাকে শাস্তি পেতে হবে। আপনি শাস্তি তো দেননি। আপনি নিঃশব্দে 4টি জেলায় রাজ্যের ব্যাপক 100 দিনের কাজে জোয়া চুরি হয়েছিল, সেন্ট্রাল টিম ফাইন করেছিল, জনগণের ট্যাক্সের টাকা কোটি কোটি টাকা ফাইন দিয়ে ফেলেছেন। আরো 15টি জেলায় বড় ধরনের স্ক্যাম ধরেছিল 100 দিনের কাজে। আজকে 100 দিনের টাকা আটকে রেখেছে সেন্ট্রাল, কারণ আপনি কোন রকম রিসেন্ট চিঠি দিতে পারেননি, খরচের কোনো কাগজ দেখাতে পারেননি, ইউটিলাইজেশন সার্টিফিকেট দেননি সেন্ট্রালকে। জনগণকে একবার বুক ফুটিয়ে বলুন না এরকম কথা যে আমার ব্যর্থতায় 100 দিনের কাজের টাকা আটকে আছে। খালি মিথ্যাচার করে যাচ্ছে। আপনি সব অপরাধীদের তালিকা আপনার কাছে আছে, আপনি দেন না, কারণ এই অপরাধীদের তালিকাটা যদি এখন দিয়ে দেয় তাহলে গ্রামগঞ্জের কোনো গাছের গোড়া ফাঁকা থাকবে না। আপনাদের দলের নেতাদের বেঁধে বেঁধে জনগণ পেটাবে, যাদের থেকে আপনি পয়সা নিয়ে আপনার 25-75-এর ভাগ হয়েছে, এবং সেটা উপর লেভেলে গেছে। হাইকোর্ট তার অবজারভেশনে বারবার বলেছে যে মেন মাথাটাকে এই ধরনের অর্গানাইজ ক্রাইম বিক্ষিপ্ত ভাবে হয় না। পার্থ চ্যাটার্জি, প্রতিপ্রিয় মল্লিকের ঘাড়ে কতগুলো মাথা আছে, এই অসুন্দর অর্গানাইজ ক্রাইম সরকারি ভাবে করতে পারে। বড় মাথা না থাকলে এটা হতে পারে না। এই অর্গানাইজ ক্রাইম পুরো সরকারি মেশিনারিকে নিয়ে এই কাজটা যখন হয়েছে, ফলে আপনি এদেরকে আইসোলেট করুন যদি সময় থাকে, না হলে আপনাকে ইতিহাসের আস্থা করে এমন জায়গায় আপনার স্থান হবে যে পরবর্তী প্রজন্ম আপনার এবং আপনার দলের নামটা পর্যন্ত নিতে ঘৃণা করবে, ঘৃণা পাবে। মমতা বন্দ্যোপাধ্যায় তো বলছেন যে ভুল বললে শুধরে নিতাম, ভুল বললে শুধরে নিতাম, কিন্তু 26,000 ছেলেমেয়ের চাকরি কেন খেলেন, কি বলি? আচ্ছা, মমতা ব্যানার্জি তো না হয় সাধারণ গ্রামের মানুষ যারা একটু পেপার টেপার পড়ে না, তাদের শ্রদ্ধা দিয়ে বলছি, তারা জীবন জীবিকা নিয়ে এত ব্যস্ত থাকে, তারা কতটা সময় পান না। হ্যাঁ, আপনারা জানেন আমরা শহরে যারা থাকি মধ্যবিত্ত, একটু আধটু খাওয়া পড়া করে ভালোভাবে পেপারটা পড়তে পারি, তারা তো জানি যে গ্রস ইন্টারপ্রিটেশনটা মমতা ব্যানার্জি কিভাবে লোক ভুলানো মিথ্যাচারটা করছে স্টেজে দাঁড়িয়ে। আপনার চ্যানেলের মাধ্যমে সেই অগণিত এই রাজ্যের অগণিত সাধারণ মানুষ, 10-12 কোটি মানুষকে আমি একটা কথা বলছি, তাদের মধ্যে অনেকেরই বাবা তার পুত্র চাকরি হারা, আমার মেয়ের চাকরি হারা একটু আগে সহ্য করেছে, অনেক ছেলে মেয়ে যারা চাকরি হারিয়েছে, অনেকে যারা চাকরি পায়নি ধর্নায় আছে, তাদের বলে রাখি টোটাল আপনাদের বিভ্রান্ত করছে। বারবার এই রাজ্য সরকারকে, এ রাজ্যের সরকার এসএসসি বোর্ডকে বলেছে, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট,
সিবিআই, ইডি, সাধারণ চাকরি হারা বঞ্চিত যোগ্যরা বারবার নোটিফিকেশন দিয়েছে তারা গান্ধী মূর্তিতে বা মাতঙ্গিনী হাজরার মূর্তির ধারে যান। এই 45 ডিগ্রিতে 70 বছরের বিদগ্ধ দগ্ধ দিনে তারা বসে আছে। তারা বারবার অ্যাপিল করেছে, দিদি ভাই অযোগ্যদের বাতিল করে যোগ্যদের আনুন। করেননি কেন? কেন করেননি? আপনি আজও আপনার অ্যাটিটিউড, আপনার স্ট্যান্ড দেখে পরিষ্কার সত্য, আপনি চান না অযোগ্যরা বাদ যাক, কারণ আপনি জানেন অযোগ্যদের থেকে আপনার নেতা কর্মী ব্যবস্থাটা এবং আপনার দলের সর্বোচ্চ নেতা পর্যন্ত টাকা পেয়েছে, তাদের দলের ফান্ড গড়ে উঠেছে, বিল্ডিং গড়ে উঠেছে। আপনি জানেন একটা ইকোসিস্টেম ভেঙে যাবে আপনার যদি অযোগ্যদের চাকরির থেকে বাতিল হয়ে যায়। তাই তো আপনাকে সুপ্রিম কোর্টে হলফনামা দিতে হচ্ছে 363 8 এবং 7 এবং 8 বোধরা বাতিল করুন, যাতে সুপ্রিম কোর্ট অযোগ্যদের ইন্টারোগেশন না করে আর আপনার ক্যাবিনেটের নেতাদের জেলে না পড়ে ইন্টারোগেশন না করে। ভাবুন আপনি কোন কালে এই রাজ্যের শিক্ষা ব্যবস্থা, এই রাজ্যের বেকারদের নিয়ে ভেবেছেন কবে? দিদি ভাই, লক্ষ্মীর ভান্ডার, সরস্বতীর ভান্ডার, অমুক শ্রী তমুক শ্রী ভালো সামাজিক প্রকল্প, কিন্তু সবচেয়ে ভালো পার্মানেন্ট চাকরিটা এটা দিন। তা না হলে কিন্তু আমি আবারও বলছি বিপর্যয় আপনি ঠেকাতে পারবেন না। মন্ত্রী জেলে যেতে পারে বলছে রাজ্য, আর রাজ্যের তরফ থেকে শীর্ষ আদালতে সিবিআই তদন্তের উপর স্থগিতাদেশ চেয়ে দাবি করা হয়। বর্তমানে নির্বাচন চলছে, এই আবহে সুপার মামলা নিয়ে সিবিআই তদন্তে হলে গোটা মন্ত্রী জেলে চলে যেতে পারে। কি বলবেন? একদম, মানে আমি তো বলছি ভয়ের জায়গাটা কোথায়। আচ্ছা বলুন, মমতা ব্যানার্জি আজকে বলছে, আমাকে তো বললেই হতো, আমি সেপারেট করে দিতাম। এই সরকার 4.5 বছর হয়ে গেল, যে সরকারি আধিকারিকরা জেলে এখন, যাদের বিরুদ্ধে চার্জশিট রেডি প্লেস করতে পারছে না সিবিআই, ইডি, কারণ ভারতবর্ষের সংবিধানে একটা আইন আছে, সরকারি আধিকারিকদের বিরুদ্ধে মামলা করতে গেলে, চার্জশিট দাখিল করতে গেলে রাজ্য সরকারের পারমিশন লাগে, স্বরাষ্ট্র দপ্তরের। এই সরকারের স্বরাষ্ট্র দপ্তর এখনো পারমিশন দেয়নি। আপনি জানেন মাননীয় হাইকোর্ট মুখ্য সচিবকে ডেকে ওয়ার্নিং দিয়েছে। মুখ্য সচিব কি বলেছিল? আপনার ভাষায় কথা বলেছিল, যেটা আপনার আইনজীবীরা সুপ্রিম কোর্টে হলফনামায় বলেছে। আপনার রাজ্যের মুখ্য সচিব বলেছে যে ভোট চলছে, আমি ভোটে ব্যস্ত আছি, ভোটের পর ভেবে দেখবো পারমিশন দেওয়া যায় কিনা। বুঝুন, চোরদের বিরুদ্ধে মামলা হয়েছে, চোরদের প্রমাণ হয়ে গেছে, চার্জশিট দাখিল হবে, পারমিশন দিচ্ছে না রাজ্য সরকার। হাইকোর্টে আপনার আমার ট্যাক্সের টাকায় গিয়ে সুপ্রিম কোর্টে গিয়ে এই সরকার, হাইকোর্ট সুপ্রিম কোর্টে গিয়ে বলছে এন্টায়ার ক্যাবিনেট জেলে চলে যাবে। মানে সব তো প্রমাণ আছে, এন্টায়ার ক্যাবিনেট দুষ্টুমি করেছে, বদমাইশি করেছে। ভোটের সময় যে এন্টায়ার ক্যাবিনেট জেলে চলে এসে ভোটটা করাবে কাকে দিয়ে? তাই দয়া করে এন্টায়ার ক্যাবিনেটকে বাঁচান। পৃথিবীতে এত নির্লজ্জ সরকার একটাও আছে? আপনি দেখান তো, আর্কাইভ খুলে দেখান একটাও নির্লজ্জ সরকার আছে কিনা। যারা শুনছেন তারা শুনুন, এই ফ্যাক্টগুলো শুনুন। একদম আমার কাছে অর্ডার আছে যে যে মাননীয় জাস্টিস চন্দ্রচূড় কিভাবে ভর্ৎসনাদ করেছে, এবং আমি দেওয়াল লিখনটা স্পষ্ট আগামী সোমবার কি হতে যাচ্ছে অবজারভেশন। সরকার চাইছে, সরকার একটা ডিলেইং ট্যাকটিক দিচ্ছে, অর্থাৎ ভোটটা কোন রকম উঠতে যায়, ভোট ভাড় মিথ্যে কথা বলি, জনগণকে বিভ্রান্ত করে ভোট ব্যাংকটা ক্যাশ করে নিয়ে নমো ভালো ভোটটা বেরিয়ে যায়, তারপর চাকরি যাবেই। একদম পুরোটাই ভাগ সমেত বিসর্জন চলে যাবে। মমতাও জানে তো, সব যাবে না হয় জেল থেকে ক্যাবিনেট চালাবো। তো পার্থ জেলে আছে এখনো, তার বিহার পশ্চিমের বিধায়ক পদ থেকে তাকে সরানো হয়নি। আহা, কত করাপশন মুক্ত সরকার বলুন দেখি, কত আন্তরিক এই সরকার, যে সব প্রমাণ হয়ে যাওয়ার পরে যার বান্ধবীর বাড়ি থেকে কারি টাকা পাওয়া গেছে সেই বিধায়ককে এখনো রেখে দিয়েছে। ওই যে মানিক, কি মানিক, সেই মানিক রত্ন, মানিকের বিধায়ক পদটাও রয়ে গেছে, জানে? তাকে দল থেকে সাসপেন্ড করেনি মমতা, করেনি। কুণাল, কুন্তল কোথায়? কি এক মিশ্র না, বিনয় মিশ্র, তার যুব নেতা কোথায় পালিয়ে গেছে? তার দলের দায় নেবেন না, একটা কথা বলেন না। বলুন, সততা থাকলে, আপনি তো সততার প্রতীক। আমার তো মনে হয় আপনি খুব শীঘ্রই সততাটা চেঞ্জ করে সততার প্রতীক লিখবেন, সততা। তাহলে শর্ট একার বসে আমার মনে হয় এটা শ্রোতা মার্জনা করবেন। আপনি তো আমারও মুখ্যমন্ত্রী, খুব লজ্জা হয় বলতে। একটা সময় তো আপনি অগ্নিকন্যা ছিলেন, কত স্বপ্ন ছিল এই রাজ্যের বেকারদের। দীর্ঘ 34 বছরের রেজিমেন্টেশনকে আপনি উপরে ফেলেছিলেন জনগণের ভোটে।
মানুষ কত সংখ্যালঘু, মুসলিম, হিন্দু, দরিদ্র, আদিবাসী, রাজবংশী, নেপালি, কত স্বপ্ন আপনাকে নিয়ে ঘিরেছিল বলুন তো। স্বপ্নে ছাই দিলেন আপনি, কি করলেন না ওদের জন্য। আপনি তো বলেছিলেন সুইজারল্যান্ড বানাবেন, রাজ্য বানিয়ে দিলেন সিরিয়া। বামপন্থের সময় আকাশ থেকে অস্ত্র পড়তো, এখন মাটি খুললে আলু, পটল, ঝিঙ্গার জায়গায় অস্ত্র বেরোচ্ছে। কি আশ্চর্য না বলুন। হ্যাঁ, এটাই কি বাংলা দেখতে চেয়েছিল? এটাই কি এগিয়ে বাংলা আমার? হ্যাঁ, দীঘাকে গোয়া বানাবেন বলেছিলেন, গয়া হয়ে গেছে। প্রকাশ্যে পর্যটক একটা নারী ধর্ষিতা হন, খুন করে দেওয়া হয় তাকে। কোথায় আপনি, কোথায় নিয়ে গেছেন রাজ্যটাকে? একবার বুকে হাত দিয়ে বলুন, রাজ্যটাকে কোন জায়গায় নিয়ে গেছেন লাস্ট 13 বছরে? এটাই কি কাম্য করেছিল? এটাই পরিবর্তন? এইটাই চেয়েছিল বাঙালি? এই স্লোগানটা আপনি তুলেছিলেন, বদলা নয় বদল চাই। এটা চায়নি বাঙালি, চায়নি এ রাজ্যের অগণিত মানুষ, 10 কোটি মানুষ চায়নি এটা।